ফার্স্ট এপ্রিল 2025-এর জন্য নিফটির অ্যানালিসিস করবে ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজ ছিল মার্চ মাসের শেষ দিন, 28শে মার্চ 2025। মান্থলি ক্যান্ডেল যদি দেখেন তাহলে কিন্তু নিফটি একটি ভালো জায়গাতেই ক্লোজিং দিয়েছে, কিন্তু ডেলি হিসেবে যদি দেখেন তাহলে দেখবেন যে আজকে কিন্তু আমাদের যেটা কালকে ছিল তার থেকে নিচে এসে বন্ধ হয়েছে। যদিও একটি শক্তিশালী সাপোর্ট লেভেল 2000 অর্থাৎ 23,500 এই লেভেলের উপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে। 1 ঘন্টা টাইম ফ্রেম এখানে কিন্তু একটি খুব সুন্দর প্যাটার্ন তৈরি করেছে নিফটি। উইকলি ক্যান্ডেল কিন্তু খুব বেশি ভালো লাগছে না। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমরা চর্চা করব, নিফটির অ্যানালিসিস করব। তো চলুন ভিডিওটা শুরু করি এবং সবশেষে কিন্তু আমরা ওয়াই ডেটাও একবার দেখব যে ওয়াই ডেটা আমাদেরকে কি বলছে। তো তার জন্য আমরা প্রথমেই যে নিফটির সামারি করব সেটা একবার দেখে নিই। সেটা হচ্ছে নিফটিকে প্রাথমিকভাবে দেখুন যে ক্লোজ হয়েছে সেটা হচ্ছে 519-এ, 23,519। আমরা সবাই জানি, বারে বারে আমরা বলেছিলাম যে নিফটির ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ লেভেল হচ্ছে 23,500। তো 23,500 নিচেও কিন্তু আজকে মার্কেটকে নামিয়েছিল, কিন্তু মার্কেট কিন্তু আবার উঠে 23,500-র উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। মার্কেট আজকে অনেক নাচন নাচিয়েছে। মার্কেট প্রথম দিকেই নিচের দিকে নেমে এসেছে, আবার সেই জায়গাটাতে মার্কেট গিয়েছিল অর্থাৎ 600-র উপরে 646 জায়গাতে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু ধীরে ধীরে নেমে এসেছে। সেখান থেকে আবার রিকভারি করেছে এবং মার্কেট শেষ অবধি নিজের শক্তিশালী সাপোর্ট লেভেলের উপরেই কিন্তু মার্চ মাসটা শেষ করেছে। আজকে যদি প্রথম থেকে একবার দেখেন যে কীরকম ঘটনা, কারণ এটি দেখতে হয়, এটি অভ্যাস করতে হয়, যে 591 খুলেছে। 591 খোলার পর প্রিভিয়াস ডেতে 591 ছিল, আমাদের খুলেছে হচ্ছে 600-তে, কাছাকাছি রেঞ্জেই খুলেছে। কাছাকাছি রেঞ্জে খোলার পরে কিন্তু মার্কেট একবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে আসে, তারপর আবার একবার উপরে যাওয়ার চেষ্টা করে এবং সেম জায়গাতে সে ধাক্কা খেয়ে নিচের দিকে আসে। শেষ পর্যন্ত একটুখানি রিকভারি করে সে বন্ধ করেছে। রেঞ্জটা দেখুন 450 পর্যন্ত নেমে এসেছিল আর উপরের দিকে 650-র কাছাকাছি 645-46 পর্যন্ত গেছিল। কালকেও আপনাদেরকে একটি কথা বলেছিলাম, এই 445-46 645-46 কিন্তু একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল, যেটি ইন্ডিকেটর আমার দিয়েছিল, কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারিনি। সেটাকে শেষ মুহূর্তে টাচ করে মার্কেট নেমে এসেছিল। আজকেও দেখুন ওই লেভেলটাকে কিন্তু একবার টেস্ট করলো এবং মার্কেট কিন্তু নেমে এসছে। তো চলুন একবার আমরা মান্থলি ক্যান্ডেলটা দেখে নিই। মান্থলি ক্যান্ডেলটা দেখুন সুন্দর লাগছে। কেন সুন্দর লাগছে? কারণ আপনারা যারা দেখছেন তারা বেশ জানেন যেটি আমাদের একটি সাপোর্ট লেভেল আছে, এটি একটি সাপোর্ট ট্রেন্ড লাইন রয়েছে, তার উপরেই কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে। এখন মার্কেট এই পর্যন্ত ফ্রি নিচে নামার জন্য। মোটামুটিভাবে এখানে যদি কোথাও ওপেন হয় ধীরে ধীরে নিচে নামে এবং তারপর সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে, যেটি 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে একটা বুলিশ প্যাটার্ন তৈরি করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন তো, বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে মানেই এমন নয় যে কাল থেকেই সে দৌড় লাগাবে। আপনাকে একটু নাচন দেখিয়ে দিয়ে তারপর কিন্তু সে দৌড় লাগাবে। তো চলুন আমরা কোন ক্যান্ডেলটা দেখব। এবার হচ্ছে উইকলি ক্যান্ডেল। আমি বললাম প্রথমেই ভিডিওর শুরুতে যে উইকলি ক্যান্ডেলটা খুব একটা যে খুব মনোমতো ক্যান্ডেল তা কিন্তু নয়, কারণ উপর থেকে দেখুন একটি সেলিং প্রেশার কিন্তু একটি রয়েছে, যেমন ধরনের এখানে দেখা গেছিল। কিন্তু এর মধ্যে কি কোনো আশার আলো দেখা যাচ্ছে? হ্যাঁ, এর মধ্যে আশার আলো দেখা যাচ্ছে। সেটি হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল, অন্ততপক্ষে সেটিকে এখনো পর্যন্ত ভেঙে ক্লোজিং দেয়নি। সুতরাং এই লেভেলের উপরে যতক্ষণ পর্যন্ত আছে আমাদের কাছে আশা রয়েছে। এখন এর পরের বারে কি হবে? উপর থেকে কিন্তু একটি হিউজ সেলিং এসেছে, কিন্তু মনে রাখতে হবে যে এই ক্যান্ডেলে আমাদের পরপর 6 দিন 7 দিন একটি টানা আপমুভ দেওয়ার পর একটুখানি প্রফিট বুকিং হবে, একটুখানি শ্বাস নেওয়া হবেই, কিন্তু সপ্তাহ পর্যন্ত এই যে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল তার উপরেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে, যেটি মার্কেটের কাছে একটি কিন্তু ভালো খবর। হতেও পারে হয়তো একটু নিচে নেমে আসতে পারে এবং তারপর কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে। হতে পারে মার্কেট আর নিচেই নামলো না, একটা উইক তৈরি করে উপরের দিকে নিয়ে গেল। আপনি দেখবেন যেটি আমাদের ক্লোজিং পয়েন্ট ছিল আগের সপ্তাহে, তার উপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে এই সপ্তাহে। এমন নয় যে এর ক্লোজিংয়ের নিচে ক্লোজিং দিয়েছে।
সুতরাং আমাদেরকে বলতেই হবে যে মার্কেট কিছুটা পরিমাণ বুলিশ হয়েছে। ক্লোজিং টু ক্লোজিং সাপেক্ষে যদি বিচার করেন তাহলে মার্কেট কিছুটা পরিমাণ বুলিশ আছে। উপরের থেকে সেলিং প্রেসার আছে ঠিকই, কিন্তু যদি ক্লোজিং এর হিসেব করেন তাহলে এই যেখানে ক্লোজিং করেছিল তার উপরেই কিন্তু ক্লোজিং আছে এবং সাপোর্ট লেভেলের উপরে আছে। চলুন ঠিক আছে, এটা আমরা দেখলাম। আমরা একবার মুভিং অ্যাভারেজকে যদি দেখি তাহলে মুভিং অ্যাভারেজকে দেখব যে মুভিং অ্যাভারেজ এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে মার্কেট উইকলি ক্যান্ডেলে। আচ্ছা চলুন এবার ডেলি ক্যান্ডেলে দেখুন, আগের দিনও কিন্তু আমরা ডেলি ক্যান্ডেলের কথা আপনাদেরকে বলছিলাম। কি বলছিলাম এটি একটি আমার সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেলকে ভেঙে নিচে নেমেছে, ব্রেকডাউন করেছে মার্কেট, তারপর উপরে গেছে। এই জায়গাটাতে ক্লোজিং দিয়েছে, ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছিলাম এটা কিন্তু একটা রিটেস্ট এরিয়া। ডান দিকে মনে করে দেখুন, আমি ছবিতে দেখিয়েছিলাম ব্রেকডাউন হলো এবং এখানে গেল। এই জায়গাটা থেকে দুটো সম্ভাবনা থাকতে পারে। এক নম্বর, এই রেজিস্ট্যান্সকে ভেঙে মার্কেট উপরের দিকে যাবে, নাম্বার টু মার্কেট নিচের দিকে যাবে। সব জায়গাতেই সম্ভাবনা এটাই থাকে, কিন্তু নিচের দিকে যাওয়ার সময় আমাদের লক্ষ্য কি থাকবে না, আমাদের লক্ষ্য থাকবে যে এটা হচ্ছে রিটেস্ট হচ্ছে, ব্রেকডাউনের রিটেস্ট হচ্ছে, আমরা নিচের দিকে ভাববো উপরে একটা স্টপ লস ফিট করে। তো আজকে কিন্তু পারফেক্টলি তাই দেখা গেছে। মার্কেট নিচে নেমেছিল, মার্কেট নিচে নেওয়ার পর সে রিটেস্ট করতে পৌঁছালো এবং সেখান থেকে কিন্তু মার্কেট নিচে ক্লোজিং দিল। এখানে কি কোনো আমরা আশার আলো দেখছি? এখানে তো পুরো একদম সিস্টেমেটিক্যালি আমাদের একদম বিয়ারিশ টোন তৈরি শুরু হয়েছে ডেলি ক্যান্ডেলে। আমাদের আশার আলো এখানে একটি আছে, সেটা হচ্ছে দেখুন লোটাকে যতই হোক, লোটাকে কিন্তু এত দূর নামাতে দেয়নি, অর্থাৎ লো কিন্তু উপরের দিকে তুলেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু সুবিধা কি না, আমাদের যেটা ক্লোজিং ছিল সেই ক্লোজিংয়ের নিচে ক্লোজিং দিয়েছে ঠিকই, ওই 70-72 পয়েন্ট নিচে দিয়েছে, কিন্তু আমাদের যে এখান যে এরিয়াটা একটা সাপোর্ট এরিয়া, যেখান থেকে ধরুন এইভাবে যদি আপনি একটি সাপোর্ট এরিয়াকে আঁকেন তাহলে এই যে সাপোর্ট এরিয়া তাকে কিন্তু ভেঙে নিচে নেমে যায়নি। তাহলে ইমিডিয়েট সাপোর্ট এরিয়া কিন্তু আপনার এটি, আর ইমিডিয়েট রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু এটি। দেখুন একদম ডবল টপ প্যাটার্ন এখানে তৈরি করছে, দুটি টপ, এবং তারপর কিন্তু মার্কেট নেমে গেছে, ব্রেকডাউনের পরে রিটেস্ট হয়েছে এবং মার্কেট নিচের দিকে গেছে। এটা কিন্তু আপনার ডেলি ক্যান্ডেলে দেখতে লাগছে। এখন পরের দিন যদি মার্কেট এখানে ওপেন হয় তাহলে বুঝতেই পারছেন এটা একটু গ্যাপ আপ ওপেন হবে, হয়তো হতে পারে এখান পর্যন্ত এসে এটাকে রিটেস্ট তৈরি করে আবার একটু গেল। এমন হতে পারে যেটাকে একটা নেগেটিভ ক্যান্ডেলই সারাদিনে তৈরি করলো, কিন্তু লোটাকে কিন্তু উপর দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং এই যে শক্তিশালী একটা রেজিস্ট্যান্স জোন 650, যাকে মোটামুটিভাবে ভেঙে গ্যাপ আপ তৈরি করেছিল, তা কিন্তু নিচে নামালো, কিন্তু নিচে নামিয়ে লোকে ধীরে ধীরে উপরের দিকে তুলছে, উপরের দিকে ট্রেড করার চেষ্টা করে। হতে পারে একটা হিউজ ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে নিয়ে গেল, কারণ ওদের মনের ভিতরে তো আমরা ঢুকতে পারবো না, ওনারা যা ভেবে রেখেছেন তাই করবেন। আমরা কি করব, মার্কেট যেদিকে চলবে আমরা সেই দিকে চলার চেষ্টা করব এবং কিছুটা ইনকাম করার চেষ্টা করব। আপাতত দেখে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে রিটেস্ট হচ্ছে এবং মার্কেট নিচে দিকে যাচ্ছে, কিন্তু আপনাকে চকমা দিতে পারে, আপনি পজিশন তৈরি করবেন না। আমি আগের দিনে সেটা কিন্তু বলেছিলাম। কেন বলেছিলাম? কারণ শুক্র, শনি, রবি, সোম, এই চারটে দিন আজকে কিন্তু আমাদের ফাঁকা পড়ে থাকবে। অনেক রকম ঘটনা কিন্তু ঘটবে এই 3টে দিনে মার্কেটের। আজকে সন্ধ্যাবেলা থেকে হাজার রকম নিউজ পাবেন, হাজার রকম ঘটনা ঘটবে। সুতরাং এমন নয় যে আমরা পজিশন তৈরি করে চলে যাব। আর পজিশন যদি তৈরি করতে জানেন কিভাবে হেজ তৈরি করার মাধ্যমে, তাহলে ভালো, তাহলে আপনি পজিশন তৈরি করতে পারতেন। তো যাই হোক, এটি হচ্ছে ডেলি ক্যান্ডেলে। আমরা যদি একবার মুভিং অ্যাভারেজ দেখি তাহলে দেখবেন যে সাপোর্ট নিচ্ছে 100 মুভিং অ্যাভারেজে, কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে মার্কেট, 100 সিম্পল মুভিং অ্যাভারেজ। বেশ, এবারে চলুন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি। 15 মিনিট টাইম 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন আমরা যে চ্যানেলটি এঁকেছিলাম সেই চ্যানেলটি আপনার ক্ষেত্রে কার্যকরী হয়েছে কি হয়নি। চ্যানেলটা কার্যকরী হয়েছে। এখানে আমরা চ্যানেলটি এঁকেছিলাম, সেটি ধাক্কা মেরে এক্স্যাক্টলি এখানে ঢুকেছে এবং এটিকে ব্রেক করে নিচের দিকে নেমেছে এবং তারপর উপরে ওঠার চেষ্টা করছে। এখন চ্যানেলের নিচের পার্টটা থেকে মার্কেট অনেক দূরে, সুতরাং চ্যানেলটা আমাদের মনে থাক। আমরা এই চ্যানেলটিকে এবার আমাদের কাজ শেষ হয়েছে, আমরা উড়িয়ে দিলাম। এখন এখানে আমরা কিভাবে ড্র করতে পারি? আচ্ছা, এটাকে দেখে কি আপনাদের কিছু মনে হচ্ছে যে এখানে কি ধরনের একটা প্যাটার্ন তৈরি হয়েছে? দেখুন, এখানে একটি সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে। আপনারা যদি এইভাবে একটি টানেন এবং এই দুটো পয়েন্টকে যোগ করে এই পর্যন্ত আনতে পারেন,
যেটা কেউ কেউ বলবেন যে ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন, পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন যাই বলেন আপনারা। আবার কেউ কেউ বলতে পারেন বুলিশ পেনেন্ট, মানে অর্থাৎ পেনেন্ট। তো বুলিশ পেনেন্ট এখানে একটি প্যাটার্ন তৈরি করেছে। বুলিশ পেনেন্টের সম্ভাবনা কিন্তু অনেকখানি বেশি, অর্থাৎ উপরে যাওয়ার অর্থাৎ সফল হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি। তার মানে কিন্তু এখান থেকে মার্কেটটা কালকেই ছুটতে ছুটতে এত দূর চলে যাবে এমন কিন্তু নয়। মার্কেট এখানে অনেকখানি খেলাতে পারে, আপনাকে এই প্যাটার্ন ভুলিয়ে দেবে এবং তারপর ধীরে ধীরে মার্কেট উপর দিকে চলে যেতে পারে। আপনার খাটবেই তা নয়, আপনি এইভাবে একটি লাইনকে, এইভাবে লেভেলকে ড্র করে নিন এবং ড্র করার পর যেদিকে যাবে আপনি সেইভাবে প্লে করবেন। মনে রাখবেন লাইনটাকে আপনি এইভাবে ড্র করবেন যাতে আপনার সুবিধা হয়, মার্কেট যখন ঘোরে তখন এই লেভেলগুলো যাতে আপনাদের কাজে লাগে। দেখুন এই বুলিশ পেনেন্টের যে লেভেল তৈরি হচ্ছে তা কিন্তু প্রায় 25,000 পর্যন্ত, নিফটির 25,000 পর্যন্ত কিন্তু এই বুলিশ পেনেন্টের লেভেল তৈরি হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে ছোট্ট করে বুলিশ পেনেন্টের পরিবর্তে আমরা কেবলমাত্র দুটি দাগ দিয়ে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখি, যেটি আমাদের কাজে লাগবে বা কাজে লাগা উচিত। নাম্বার 1 দাগ এইভাবে দিলাম। নাম্বার 2 দাগ আমরা বা চ্যানেল যা খুশি আপনি বলবেন, সেটি হচ্ছে এই অংশ থেকে এটিকে ঘিরে, যেহেতু এখানে ডিস্টার্ব হবে, ম্যাগনেট লাগানো আছে, সুতরাং আমি এটাকে টেনে নিয়ে গেলাম। দিস ওয়ান মোটামুটি ভাবে এটি এইভাবে আপনি একটা দাগকে আমি টেনে রাখলাম। ঠিক আছে, এখন আমাদের ট্রাই কি হবে, এবং এখান থেকে আমরা লম্বাভাবে টেনে নেবেন। ওটা আমাদের কাজে নয়, লোককে দেখানি, আমাদের তো প্রাইস এখানে হিসেবে। দেখুন পরপর বেশ কয়েকটা কিন্তু রেজিস্ট্যান্স আছে, নিচে কিন্তু সাপোর্ট লেভেলও আছে। এটাকে ভেঙে যদি নিচে যায় তাহলে এটি কিন্তু একটি ভালো সাপোর্ট লেভেল। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা সময় কাটিয়েছিল এবং তারপর মার্কেট গেছে। তাহলে এখানে কিন্তু বায়ার্সরা রয়েছেন। এখানে যদি মার্কেট আপনি পান তাহলে এখানেও কিন্তু বায়ার্সরা একই রকম অ্যাকশন নিতে পারে। জানবেন নিতে পারে, নেবেই তা নয়। আপনি যখন নেবেন একটা ঝুঁকি নেবেন, ঝুঁকি নিলে পরে আপনি একটা স্টপ লস নিয়ে আপনার ঝুঁকির সাপেক্ষে যে আপনি কতটা ঝুঁকি নেওয়া উচিত সেটা ক্যালকুলেশন নিশ্চয়ই আপনি জানেন। তো সেইভাবে আপনি একটা ঝুঁকির পরিমাণ নিয়ে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে আপনি ট্রেড নিতে পারেন। তো এখান থেকে উপরের দিকে যেতে পারে, এটাকে ভেঙেও নিচের দিকে যেতে পারে, তাহলে পরে আপনার স্টপ লস হিট হবে এবং আপনি বেরিয়ে যাবেন। যদি উপরের দিকে যায় তাহলে এখানে ধাক্কা খেয়ে ধীরে ধীরে এখানে ধাক্কা খেয়ে অনেকটা পথ আছে তার যাওয়ার পথে, সে কিন্তু উপরের দিকে যেতে পারে। এখন এইভাবে আপনার 1 ঘন্টার টাইম ফ্রেমকে লেগে এখন আমরা চলুন 15 মিনিট টাইম ফ্রেমে একবার দেখি। 15 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু আপনি একই রকমভাবে কি করতে পারেন, মার্কেটকে ড্র করতে পারেন এবং তার লেভেল আপনি প্লে করতে পারেন। 15 মিনিট টাইম ফ্রেমে হয়ে গেল। আমরা যদি মুভিং অ্যাভারেজকে 15 মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে দেখব যে মুভিং অ্যাভারেজতে 200, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, 200তে আমি কিন্তু বাইং আপনাদেরকে এই জায়গাটা থেকে দেখাচ্ছিলাম। এই জায়গাটা থেকে আমরা কিন্তু বাইং দেখাচ্ছিলাম যে বাইং কিন্তু হচ্ছে এবং টানা সেই বাইংটা কিন্তু কাজে লেগেছে। এখন চলতে 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 মুভিং অ্যাভারেজ যেহেতু অনেকখানি পথ এগিয়ে গেছিল, সুতরাং মুভিং অ্যাভারেজ কিন্তু ঘুরতে 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 আবার এই জায়গাটাতে এসেছে, যেমন করে নাকি এখানে এসেছিল। যদি মুভিং অ্যাভারেজকে 200 কাছে যতবার এসে সে যদি উপরের দিকে যায় তাহলে এমন তো হতে পারে যেখানে আসার পর আবার সে উপরের দিকে চলে যাবে। এখন আপনি মুভিং অ্যাভারেজকে ফলো করতে পারেন, মুভিং অ্যাভারেজের 200 মুভিং অ্যাভারেজে আপনি কিনতে পারেন। মুভিং অ্যাভারেজের ডিরেকশন উপরের দিকে, মার্কেট কিন্তু এরকম জায়গাতে গেছে। কীরকম মার্কেট যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে এই অঞ্চলে কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমেছে। এখানে কিন্তু যেবার এসেছিল সেবার কিন্তু ব্যাক করতে পারেনি, যেতে পারেনি, মার্কেট নিচের দিকে ঢুকে গেছিল। এবারে কি হবে প্রশ্ন হচ্ছে এটি। একই রকম পজিশনে কিন্তু মার্কেট এসেছে, মার্কেট কি উপরের দিকে যাবে না মার্কেট এটাকে ভেঙে আবার নিচের দিকে? এখন আপনি এখানে ভাবতেই পারেন যে কোনো একটা ট্রেড তো আপনাকে নিতে হবে। আপনি যদি উপরের দিকের কথা ভাবেন তাহলে একটা স্টপ লস নিয়ে রাখুন, যদি আপনি নিচের দিকের কথা ভাবেন তাহলে উপরে একটি স্টপ লস নিয়ে আপনি ট্রেড নিন। আমি আপনাকে বলতে পারবো না যে আপনি অমুক নেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সেম লেভেলে সে কি করেছে থেকে একই রকম ধরনের ঘটনা
সে কিন্তু রিপিট করেছে। এইটুকুকে দেখায় আপনাদের, এবং আপনারা নিজেরা ভাবনা চিন্তা করুন কী হওয়ার সম্ভাবনা আছে, কেমন ধরনের ঘটনার সম্ভাবনা আছে, আপনারা নিজেরা একটু ভাবনা চিন্তা করুন। দেখুন, যখনই আপনি ট্রেড নেবেন তখনই কিন্তু ঝুঁকি একটা থেকে যাবে। সেই ঝুঁকিটাকে কন্ট্রোল করার জন্য আপনারা আবার কি করবেন, এইভাবে একটি দাগ টানবেন এবং দাগ টেনে যেমন প্রপার স্টপ লস হওয়া উচিত সেই স্টপ লস অনুযায়ী মেনটেন করে আপনি কিন্তু ট্রেড নেবেন। তো এই হচ্ছে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের চিন্তাভাবনা। আমরা এখানে একটি ছোট্ট লেভেলকে এবার ড্র করতে পারি। একটি ছোট লেভেলকে আমরা এখানে ড্র করতে পারি, দিস ওয়ান। দেখে মনে হচ্ছে, দেখুন এইভাবে যদি একটা লেভেল এতদিন আমি দিইনি, এই লেভেলটি যদি এখানে থাকে, আপনারা কি দেখতে পাচ্ছেন যে এরকম ধরনের একটা প্যাটার্ন এসে এই জায়গাটা দাঁড়িয়েছে। যতবার এসেছে সে উপরের দিকে গেছে, তৃতীয়বার টাইম সে কিন্তু উপরের দিকে আসছে, এবং এটি কিন্তু একটি শক্তিশালী আপনার হচ্ছে আর সাপোর্ট জোন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটি একটি শক্তিশালী সাপোর্ট জোন। কি হওয়া উচিত? 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু বুলিশ দেখাচ্ছে, মান্থলি ক্যান্ডেলে কিন্তু সাপোর্টের উপরে আছে, উইকলি ক্যান্ডেলে খারাপ লাগছে কিন্তু তবুও সাপোর্টের উপরে আছে। আর নিচে 1 ঘন্টা টাইম ফ্রেমে কী করেছে, ব্রেকডাউন করে রিটেস্ট থেকে একটু নিচে নেমে এসেছে, কিন্তু লোটাকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে গেছে। আবার বুলিশ পিনান তৈরি হয়েছে 1 ঘন্টা টাইম ফ্রেমে। তাহলে এই সমস্ত কিছু মিলিয়ে যদি মার্কেট এখান থেকে যায় এবং এই ট্রেন্ড লাইনটাকে ভেঙে উপরের দিকে যায়, তাহলে আমরা উপরের চিন্তাভাবনা রাখলেও রাখতে পারি। 5 মিনিট টাইম ফ্রেমে কিচ্ছু বলার নেই, একই ধরনের ঘটনা। আচ্ছা, 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা আজকে কেমন করে ট্রেড নিতে পারতেন? দেখুন, এটি 26-27 তারিখে কেন এখান থেকে এটি উপরে উঠেছিল আমি আপনাদেরকে সে কথা বলেছি। আজকে 28 তারিখে দেখুন, 28 তারিখে মার্কেট যখন শুরু হয় তখন মার্কেট একবার চেষ্টা করেছিল, তারপর মার্কেট কিন্তু নামিয়ে দিয়েছে। মার্কেট নামিয়ে দেওয়ার পর ধীরে ধীরে আবার সেই জায়গাটাতে তুলে আবার নামিয়ে দিয়েছে। সুতরাং বুঝতে পারছেন এটিকে কি করে ট্রেড নিতেন। আপনি পরিষ্কার বুঝতে পারছেন যেখানে কিন্তু একটা লম্বা বেস সে তৈরি করেছিল। বেস তৈরি করার পর যেদিকে মার্কেট গেছে আপনি সেদিকে গেছেন, আপনাকে ট্র্যাপ করার জন্য আবার উপরের দিকে নিয়ে যাওয়া হয়, এখানে টেস্ট করানো হয়, আবার ধাক্কা খায় এবং মার্কেট আবার নিচের দিকে ফল করে। এই জায়গাটাতে আপনার কিন্তু কেনার কথা, কারণ অন্তত পক্ষে 2 বার এই জায়গাটা থেকে বাইং এসেছে। প্রথম টার্মে বাইং এসেছে, আবার এক্স্যাক্টলি যেখানে আমার রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সেই ফেস করে সে নিচের দিকে নেমে এসেছে। তাহলে এই মুহূর্তে আমরা ছোট টাইম ফ্রেমেও কিন্তু এইভাবে একটি লেভেলকে ড্র করতে পারি, এবং লেভেলকে ড্র করার পর আমরা অপেক্ষা করতে পারি মার্কেট যদি একে ভেঙে উপরের দিকে যায় তখন এটিকে আমরা টার্গেট রেখে উপরের দিকে যেতে পারি। তাহলে এই হচ্ছে আপনার বিশ্লেষণ, আমরা কিভাবে ট্রেড করব তার সঙ্গে সঙ্গে ট্রেন্ড লাইনটাতে রয়েছেই আপনারা দেখতে পেয়েছেন। 5 মিনিট টাইম ফ্রেমে বিষয়টাকে একই রকমভাবে আপনি নিতে পারেন। দেখুন, এখানে একটি ডব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছিল, একটি ডব্লিউ প্যাটার্ন তৈরি করে মার্কেটকে ব্রেক করে আপনাকে উপরে যেটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল ড্র করাই আছে, সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আবার সে কি করেছে না, আস্তে আস্তে কি তৈরি করেছে, লোয়ার হাই তৈরি করেছে এবং মার্কেটকে লোয়ার লো তৈরি করেছে, মার্কেটকে নিচে নেমে এনেছে, এবং যেখান থেকে আগের দিনে বাইং এসেছিল ঠিক কাছাকাছি অঞ্চল থেকে আবার বাইং এসেছে। এখানে একটি ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে মার্কেট উপরে গেছে, এবং প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স জোন বা পিক বলতে পারেন সেখান থেকে ধাক্কা খেয়ে আবার মার্কেট নিচে নেমেছে। সুতরাং এইভাবেও আমরা ট্রেড করতে পারি, ট্রেড করা যায়, ট্রেড করা হয়েছে, ট্রেড করা উচিত ছিল প্রত্যেকটা জিনিস। দেখুন, লাইভ মার্কেটে ট্রেড করা কিন্তু অন্য বিষয়, আপনাদেরকে সেটা বুঝতে হবে। আপনাদেরকে যতগুলো সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে তখন প্লে করতে হবে, আপনাদেরকে বিচার বুদ্ধি করতে হবে যে কী হতে পারে। এবং এখান থেকে যখন একটা হিউজ ফল এসেছে, যখন এই জায়গাটাতে মার্কেট পৌঁছালো, তখন কিন্তু আপনার মনে একটি প্রশ্নচিহ্ন থাকা উচিত। আমি এই জায়গাটাতে এসে মার্কেটে কিন্তু বুলিশ দেখাবো না, এটাকে পরাজিত করে উপরে চলে যাক, উপরে একটা রেজিস্ট্যান্স জোন আছে, একে পরাজিত করে উপরে উঠে যাক, রিটেস্ট করুক, আমি আবার তোমার দলে, আমি এখান থেকে এই পর্যন্ত ট্রেড করব না। এখানেই তো নির্ণয় হবে যে মার্কেট উপরে যাবেই না যাবে না।
আর যদি আপনাকে সিদ্ধান্ত নিতেই হয় তাহলে ফার্স্ট টাচেই আপনি রেজিস্ট্যান্সে কি করা উচিত, সেল করা উচিত বায়ের পরিবর্তে। হতে পারে একটি লেভেলে নিচের দিক থেকে যখন যাচ্ছে রেজিস্ট্যান্স ফেস করছে তখন দুটি সম্ভাবনা থাকে, নাম্বার 1, নাম্বার 2 আমি আলোচনা করলাম। উপরে যেতে পারে ভেঙে, নিচে আসতে পারে, কিন্তু কার দলে আপনি থাকবেন না আপনি তবুও রেজিস্ট্যান্সের সেল এটি দলে থাকবেন। এই ক্যান্ডেলটি দেখে আপনার ভয় লাগতে পারে, ভয় লাগবে, আপনি ছেড়ে দিন, যাওয়ার দরকার নেই আপনার। আপনি এই পর্যন্ত জোনকে ছেড়ে দিন, এর ওপরে উঠুক, সাস্টেন করুক, প্রমাণ করুক যে সে ভালো, আমি তোমার সঙ্গে থাকবো। প্রমাণ করতে পারবেন, আমি তোমার সঙ্গে থাকবো না। তো কেনার জায়গা প্রচুর ছিল, আপনি ডব্লিউ প্যাটার্নের জায়গা দিয়ে আপনি কিনতে পারতেন। যেখানে ব্রেক করছে আপনার টার্গেট ছিল কিন্তু এটি, কারণ এখান থেকে বারবার চেষ্টা করেছে, ধাক্কা খেয়ে নিচে এসেছে। আচ্ছা, এরপর আপনি দেখবেন যখন একটা সুইং তৈরি করলো উপরের হাই পর্যন্ত কিন্তু আর যেতে পারছে না, তার মানে গ্যারেন্টি এখানে যখন যেতে পারছে না তখন এখানে কিন্তু সেল, কারণ এই যে এরিয়া থেকেই কিন্তু সেলটা হয়েছিল। হলে পরে এটি হবে আপনার টার্গেট, আপনার ফুলফিল হলো। তার নিচে দেখুন রেজিস্ট্যান্স আছে, এই সাপোর্ট আছে, মার্কেট আরও নিচে নামলে একটু ঘোরার চেষ্টা করলো, কারণ এখানে দেখুন ধাক্কা রয়েছে। আপনি যখন নিচের দিকে যাবেন তখন আপনাকেও তো লাইভ মার্কেটে ভাবনা চিন্তাগুলো করতে হবে। নিচের দিকে যাচ্ছে, এর উপরে যাক, আমি আবার বুলিশ হব। আমি যদি এখানে বুলিশ হই তাহলে এটি আমার টার্গেট, এখান থেকে ধাক্কা খেলো, আমি যদি আবার যাই তাহলে এটি আমার টার্গেট, এই অঞ্চলটি আমার টার্গেট। দেখুন কাছাকাছি পৌঁছালো। তাহলে আপনি যখন দেখতে পাচ্ছেন যে আগের হাইয়ের থেকে সেই হাইটাকেও যেতে পারছে না, তাহলে মার্কেট আবার পড়বে, আপনার এটা টার্গেট হবে। এখানে আসার পর আপনি বুঝে যেতে পারতেন যে এবার হয়তো নিচের দিকে যাবে, কিন্তু অনেকখানি কিন্তু নিচে সে রান করে ফেলেছে। আপনি কিন্তু এইরকম জায়গাতে আবার নতুন করে ঢোকার চেষ্টা করবেন না, কারণ অনেকখানি সে কিন্তু নিচে এসেছে। আপনাকে সাধারণ মানুষদেরকে ট্র্যাপ করার জন্য এই জায়গাগুলো, যদিও এখান থেকে বাইং জোন ছিল, বাঁ দিকে গেলে আপনি দেখতে পাবেন, কিন্তু আপনার মানসিকতাকে মুচড়ে দেওয়ার জন্য ধীরে 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 কিন্তু এখানে সে কী করেছে, সময় কাটিয়েছে। আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস, এখান থেকে দেখুন মার্কেট উঠেছে, আবার উঠেছে। তাহলে একই রকমভাবে এখানেও কিন্তু একই ঘটনা করছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, একই রকম ঘটনা ঘটতে পারে। এই সিদ্ধান্ত নিচ্ছে। দেখুন শেষকালেও যখন মার্কেট এখানে এসেছে দেখতে পাচ্ছেন নিচে থেকে কতটা বাইং এসেছে। এই এরিয়াটা কিন্তু বাইং এরিয়া, কারণ সব থেকে কমে এটি একটি সাপোর্ট এরিয়া, সব থেকে কমে লোক এখানে কিনতে পারছে। ঠিক আছে, তো আজকে অনেকখানি অন্য ধরনের কথাও বেশি হয়ে গেল। তো যারা শুনবেন, যেহেতু সামনে 2-3 দিন সময় রয়েছে, সুতরাং আপনারা এটাকে শুনতেও পারেন, আপনাদের ভালোও লাগতে পারে, এবং সেই জন্য আমি একটুখানি বেশিক্ষণ করলাম। নমস্কার, ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেবার। আর কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।